আচ্ছা, তোমাদের হচ্ছে অ্যাকাউন্টিং পড়িয়েছিলাম 6টা কোয়েশ্চেন। এই 6টা কোয়েশ্চেনে কারো কোনো প্রবলেম আছে, কোনোটা বুঝতে পারোনি এমন কেউ আছো? থাকলে কোয়েশ্চেন করতে পারো। তো সামারি করে দিচ্ছি। প্রথমে পড়িয়েছিলাম হচ্ছে হিসাব বিজ্ঞান কাকে বলে, এটা ছিল একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য। 3 নাম্বারটা হচ্ছে উদ্দেশ্য। 4 নাম্বার পড়িয়েছিলাম লেনদেন লিপিবদ্ধকরণের ধাপ, ঠিক আছে, যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স। তারপরে হচ্ছে হিসাব বিজ্ঞানের কার্যাবলী পড়িয়েছি। লাস্ট একটা টপিক পড়িয়েছিলাম এটা, ব্যবস্থাপকদের কার্যাবলী কি কি। এই 6টা কোয়েশ্চেনে কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলতে পারো, আমি বুঝিয়ে দিব। আর যদি না প্রবলেম থাকে তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। কারো মিস নাই। প্রবলেম আছে? কোনো কোয়েশ্চেন আছে কারো? জি না মিস। ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এই যে 6 নাম্বার। দেখো, এখানে বলেছে যে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, ঠিক আছে। এখন হিসাব বিজ্ঞান তো আমরা পড়েছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে লেনদেনকে কি করা, একটা লিপিবদ্ধ করা, লেনদেন শনাক্ত করা, তথ্য সরবরাহ করা। এখন এগুলা কেন প্রয়োজনীয়, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা কিভাবে, তারপরে কে গুরুত্ব কি বা ভূমিকা কি। 3টা থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসলে একই অ্যান্সার দিবা। যেমন বলেছে এখানে, দেখো যে ব্যবসা বাণিজ্যে কিন্তু হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তাহলে হিসাব বিজ্ঞানের কাজটা কোথায় হচ্ছে? একটা ব্যবসা বাণিজ্যে হচ্ছে, ঠিক আছে। আর হিসাব বিজ্ঞানের জি। পরবর্তী কাজকে আমরা কি বলি? অডিট ফার্মের কাজ। আর অডিটের আগের কাজটাকে আমরা কি বলি? হিসাব বিজ্ঞান, ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যে করা হয়। তাহলে হচ্ছে এর পরিচালনা সংক্রান্ত কিছু ভূমিকা আছে। যেমন প্রথমটা কি, যে আর্থিক ফলাফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা ব্যবসা পরিচালনা কেন করি? মুনাফা অর্জনের জন্য করি। আর মুনাফা অর্জনের জন্য কি করতে হবে আমাদের? প্রথম কাজটা কি করতে হবে, যে মানে একটা ব্যবসা করতে গেলে প্রথম কাজটা হচ্ছে আমার মুনাফা অর্জন করা। আর মুনাফা অর্জন করার মাধ্যমে আমরা কি করতে পারি? আর্থিক একটা ফলাফল নির্ণয় করতে পারি। ঠিক আছে, আর্থিক ফলাফল বলতে আমি এই আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে আর্থিক ফলাফল কোনটা, আর্থিক অবস্থা কোনটা, ঠিক আছে। আর্থিক ফলাফল হচ্ছে যেমন ক্রয়ের একটা রেজাল্ট বের হবে। তারপরে হচ্ছে বিক্রয়, বিক্রয়ের একটা রেজাল্ট বের হবে। এগুলো হচ্ছে আর্থিক ফলাফল, যে মোট বিক্রয় কত, মোট ক্রয় কত। এগুলো আমরা করে থাকি হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তারপর এটা বলা আছে কি, যে আর্থিক অবস্থা প্রকাশ। তাহলে হচ্ছে একটা প্রতিষ্ঠানে মোট সম্পত্তি কত, ঠিক আছে, মোট সম্পত্তির বিপরীতে মোট দায় কত, মালিকানা সত্ত্ব কত। এই প্রত্যেকটা জিনিস বা হচ্ছে একটা টোটাল আয় বিবরণী, যেটাকে বলে যে টোটাল বিক্রয় থাকবে, ক্রয় থাকবে, মুনাফা থাকবে, সম্পদ থাকবে, দায় থাকবে, ঠিক আছে। এই প্রত্যেকটা ফুল একটা বিবরণীকে আমরা বলতে পারি কি? আর্থিক অবস্থা। তাহলে একটা হচ্ছে আর্থিক ফলাফল, একটা হচ্ছে আর্থিক অবস্থা। 3 নাম্বারটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, বলেছে কস্ট কন্ট্রোল। আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে কিন্তু মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই ব্যয় থাকবে, কারণ প্রত্যেকটা উৎপাদনের সাথে ব্যয় জড়িত, ঠিক আছে। তারপর বলেছে দেখো, বাজারে ব্যয় নিয়ন্ত্রণ মুনাফার সর্বোচ্চকরণের একটি অন্যতম হাতিয়ার। বলেছে যে বর্তমানে প্রতিযোগিতামূলক বাজার, মানে যে বাজারগুলোতে হচ্ছে অনেক প্রতিযোগিতা আছে, সেখানে কি এক একটা পণ্যের মূল্য এক এক রকম। সো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করে কিন্তু মুনাফা অর্জন করতে হয়, যে এখন একটা পণ্যের ব্যয় 10 টাকা, এটাকে মুনাফা বিক্রি করতে হবে 20 টাকায়, তাহলে 10 টাকাই প্রফিট। এটাই হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ করা। তারপর এটা বলেছে যে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা। দেখো, একটা হিসাব বিজ্ঞান করলে আমাদের ভূমিকা কি হতে পারে? সিদ্ধান্ত গ্রহণ। একটা ব্যবসায় কি করতে পারে? আমরা সহজে একটা সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ, আমরা কত টাকা বিনিয়োগ করব, বা আমাদের সম্পদ কতটুকু, তার জন্য আমাদের, তার বিপরীতে আমাদের দায় কতটুকু। প্রত্যেকটা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়,
এই পাঁচটা জিনিস নিয়ে কিন্তু হিসাব বিজ্ঞান। যখন তোমরা হিসাব বিজ্ঞানের ম্যাথ করো তখন কিন্তু এই পাঁচটা জিনিসই আসে। হিসাব বিজ্ঞানের উপাদান, ঠিক আছে, সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, উত্তোলন, এ প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু সিদ্ধান্ত জড়িত। যে তুমি কতটুকু সম্পদ বিনিয়োগ করছো, কতটুকু আসবাবপত্র নিয়ে আসছো, তারপর তোমার কতটুকু দায় নিচ্ছ, প্রত্যেকটার সাথে সিদ্ধান্ত নিতে হবে। তারপরে কি বলেছে যে ভুল ও জালিয়াতি প্রতিরোধ। একটা সবসময় মনে রাখবা যে হিসাব করার সময় বা আমরা কেন হিসাব করি, আমরা হিসাব করি হচ্ছে ভুল যেন না হয়, ভুলটা হলে যেন আমরা সংশোধন করতে পারি, এটার জন্য হচ্ছে আমাদের কি করতে হয়, হিসাব করতে হয়। তাহলে হিসাব বিজ্ঞানের আরেকটা ভূমিকা আমরা বলতে পারি কি, ভুল এবং জালিয়াতি প্রতিরোধ করা। পরেরটা কি, নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন। এটা তোমরা স্কিপও করতে পারো, এটা স্কিপ করবা, এতগুলা দরকার নেই। এখান থেকে লাস্টেরটা একটা দিবা যে প্রমাণপত্র হিসেবে ব্যবহার। যখন একটা হিসাবে প্রমাণ থাকবে, মানে হিসাবের প্রমাণপত্রগুলো কোনগুলা, দেখো এখানে বলেছে ডকুমেন্ট, ডকুমেন্ট গুলো কোনগুলা, যেটা হচ্ছে চালান, ঠিক আছে, চালান আছে, তারপরে হচ্ছে আহ কি বলে, প্রাপ্য নোট, প্রদেয় নোট, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু হিসাবের এক একটা ডকুমেন্ট। তারপর আছে ক্যাশ মেমো, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলতে পারি, প্রমাণপত্র বা ডকুমেন্ট। তুমি কত টাকা বাকিতে ক্রয় করলা ওইটার একটা হিসাব থাকছে, কত টাকা নগদে ক্রয় করছো ওটার একটা হিসাবের জন্য কি করছে, ক্যাশ মেমো দিচ্ছে, চালান দিচ্ছে, এ প্রত্যেকটাই হচ্ছে প্রমাণপত্র। তাহলে দেখো একটা হিসাব বিজ্ঞানের ভূমিকায় আমরা এখান থেকে এই 6টা পয়েন্ট পড়লে আমাদের এনাফ। 6টা পয়েন্ট কি কি, একটা বললাম যে আর্থিক ফলাফল নির্ণয় করতে হবে, আর সবসময় মনে রাখবা যে আর্থিক ফলাফল তারপরে হচ্ছে আর্থিক অবস্থা, দুইটা। তারপর অবশ্যই ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আমাদের প্রতিষ্ঠানের সাথে কি ব্যয় জড়িত থাকে। তারপরে বলেছে সিদ্ধান্ত, প্রত্যেকটা ধাপে ধাপে আমাদেরকে একটা ডিসিশন নিতে হবে, রাইট ডিসিশন নিতে হবে, রং ডিসিশন কিন্তু নিতে পারবে না। তারপরে কেন ডিসিশন নিবে, জানো, তাদের ডিসিশনটা কি সঠিক হয়েছে কিনা, কোনো ভুল আছে কিনা, এটা প্রতিরোধ। তাহলে মনে রাখবা যে ভুল এবং জালিয়াতি প্রতিরোধ করা, বা দিতে পারো ভুল নিয়ন্ত্রণ করা। তারপরে হচ্ছে কি প্রমাণপত্র, প্রমাণপত্র হিসেবে যা যা বললাম যে চালান, ক্যাশ মেমো, প্রাপ্য নোট, এগুলা কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিতে পারো। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। থিওরিতে কিন্তু হিসাব বিজ্ঞানের গুরুত্ব, প্রয়োজনীয়তা, এগুলা রিলেটেড অনেক প্রশ্ন আসে। আচ্ছা, এটাতে কোনো পয়েন্টে কারো প্রবলেম আছে? সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এখানে এই পয়েন্টগুলো হচ্ছে অপশনাল, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা পড়বা, পড়লে দিলে দিতে পারো, না দিলে প্রবলেম নাই, বাট যতটুকু বললাম এতটুকু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত পয়েন্ট দিবে অত ভালো, বাট মিনিমাম 6 থেকে 7টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা সব সময়। আচ্ছা, বলেছে কি যে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ অ্যাকাউন্টিং, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। এখানে আমি 10টার মতো প্রশ্ন দিয়েছি এই চ্যাপ্টার থেকে, এই 10টাই পড়বা, 10টাই আসার মতো কোয়েশ্চেন। দেখো এখানে বলেছে যে ধারণাগুলো হিসাব বিজ্ঞানের নীতির প্রয়োগকে প্রভাবিত করে তাদেরকে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা বলে। আমরা হিসাব বিজ্ঞানের কিছু নীতি পড়বো, সেটা হচ্ছে যখন আমরা সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো তখন পাবো যে হিসাব বিজ্ঞানের কতগুলা নীতি আছে, সেই নীতিগুলাকে প্রভাবিত করে, কিভাবে প্রভাবিত করে, সেই জন্য যে ধারাগুলো আছে বা যেই তথ্যগুলো আছে সেগুলোকে আমরা বলতে পারি কি, হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। ঠিক আছে, লিমিটেশন। যেমন প্রথমটা কি, যে আর্থিক হিসাব লিপিবদ্ধ করা, সবগুলাই কিন্তু মোটামুটি সিমিলার পাবা। এখানে বলা আছে যে আর্থিক হিসাব লিপিবদ্ধকরণ, যেহেতু হিসাব বিজ্ঞান অবশ্যই হিসাব করতে হবে, তাই কি করতে হবে, আর্থিক হিসাবকে লিপিবদ্ধ করতে হবে। বলেছে কি বাণিজ্যিক হিসাব, আচ্ছা এখানে, আচ্ছা, আর্থিক বিবরণী সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখার কারণে হিসাব তথ্য বুঝতে পারে না। অনেকে কি করে, আর্থিক বিবরণী জিনিসটা কি অনেকে বলতেই পারে না। তা আর্থিক বিবরণীতে কি করা হয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, উত্তোলন, এগুলোর হচ্ছে হিসাব রাখা হয়, একটা বিবরণী করা হয়। তাহলে কি আর্থিক বিবরণীটা আমাদের কেন কেন গুরুত্বপূর্ণ, এটার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই আর্থিক হিসাবটাকে লিপিবদ্ধ করতে হবে। তারপরে বলেছে কি অর্থের মূল্য, দেখো এটা কিভাবে আমাদের সীমাবদ্ধতা,
বলেছে যে বর্তমান হিসাব ব্যবস্থায় আর্থিক তথ্যাবলী তথ্যাবলী স্থিতিশীল মূল্যে লিপিবদ্ধ করা হয়, কিন্তু বাস্তবে মুদ্রাস্ফীতির ফলে কি হয়, অর্থের মূল্য পরিবর্তিত হচ্ছে। যেমন মুদ্রাস্ফীতি কোনটায়, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, ঠিক আছে, এগুলোর কারণে কিন্তু অর্থের মূল্য হ্রাস বৃদ্ধি করছে। তো এটার জন্য কি হচ্ছে, যে বর্তমান হিসাব ব্যবস্থা বিবেচনা করা হয় না। মানে হিসাবের ক্ষেত্রে কি অনেক সময় অনেক ভুলও হয়ে থাকে এই মুদ্রাস্ফীতির কারণে, অর্থের মূল্য বা দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির কারণে। তো এই জন্য আমাদের এটাও কিন্তু হিসাবের একটা সীমাবদ্ধতা, যে অর্থের মূল্যকে কি রাখতে হবে, স্থিতিশীল রাখতে হবে। দেখো যেখানে বলা আছে স্থিতিশীল মূল্যে লিপিবদ্ধ করা হয়। তারপরে বলা হচ্ছে কি হিসাব নীতির সীমাবদ্ধতা। নীতি তো আমরা সেকেন্ড চ্যাপ্টারে যখন পড়বো তখন এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর বলেছে কি যে আর্থিক অপচয়ের প্রভাব। দেখো যে দুতরফা অধিকাংশ প্রতিষ্ঠান কি করে, দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করলে অনেকে কি লিপিবদ্ধকরণ নীতির মধ্যে ভিন্নতা থাকে। যেমন কি অনেক অঙ্কের মধ্যে কিন্তু অনেক একতরফাও আছে, যে একতরফাও আছে। তারপরে হচ্ছে যে একতরফা বিবরণীগুলা কিন্তু তোমার এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে অনেক সময় করা হয়। আর দুতরফা যেগুলা সেগুলা কিন্তু আমরা যেমন ডেবিট ক্রেডিট দুইটা পক্ষ থাকে, এগুলো হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে হয়ে থাকে। তারপরে বলা আছে কি এগুলোর আবার ভিন্নতা আছে। ভিন্নতাটা কিভাবে, যেমন হচ্ছে মজুত পণ্য মূল্যায়ন করা হচ্ছে, তারপরে হচ্ছে স্থায়ী সম্পত্তির অবচয় একটা নির্ধারণ করা হচ্ছে। এগুলো কিন্তু দেখা যায় না। যেমন স্থায়ী সম্পত্তির যে অবচয় হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে আর্থিক অবচয়ের প্রভাবেও কিন্তু হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা, যে এই লেনদেনগুলো কিন্তু দেখা যায় না, ঠিক আছে। তারপর বিলম্বিত বিজ্ঞাপন আছে, এখানে এটাও দিতে পারো, বিলম্বিত বিজ্ঞাপন অবচয় একই কথা। তারপর বলা আছে কি আর্থিক হিসাবের গোপনীয়তা। গোপনীয়তা তো বোঝো যে প্রত্যেকটা হিসাবকে কি করতে হবে, যার যার হিসাব তার তার নামে এন্ট্রি করে গোপনীয়তা রাখতে হবে। কিন্তু অনেক সময় কি হয়, হিসাবগুলো গোপনীয়তা রক্ষা করা সম্ভব হয় না। তাহলে এটাও কিন্তু হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা। তারপর তথ্য বিশ্লেষণ, ঠিক আছে, তথ্য অবশ্যই বিশ্লেষণ, মানে প্রত্যেকটা হিসাবের লেনদেনের কি করতে হবে, আমার বিশ্লেষণ করতে হবে। যেমন ক্রয় হিসাব, মানে হচ্ছে যে একটা পণ্য ক্রয় করা হলো, এখন ক্রয় করা হলো বলেই কিন্তু একটা এন্ট্রি না, এটার সাথে কয়টা এন্ট্রি জড়িত, দুইটা। কেমন, যে ক্রয় হিসাব যে ক্রয় করা হলো এটা দুইটা এন্ট্রি কি কি, একটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, একটা হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট, দুইটা এন্ট্রি আসছে। তাহলে আমরা কি করছি, হিসাবের যে তথ্যটা, এই তথ্যটা কিন্তু আমরা আগে বিশ্লেষণ করছি, যে কোনটা বাড়ছে কোনটা কমছে। যেমন ক্রয়ের কারণে কি হচ্ছে, ক্রয় বৃদ্ধি পাচ্ছে, তারপর নগদটা হ্রাস পাচ্ছে। এটাই হচ্ছে বিশ্লেষণ করা, যে প্রত্যেকটা লেনদেনকে কি করতে হবে আমাদের, বিশ্লেষণ করে করে এন্ট্রি করতে হবে। এটা বলা আছে যে হিসাবের সীমাবদ্ধতা। পয়েন্টগুলা কিন্তু কেউ মিলিয়ে ফেলবা না। সীমাবদ্ধতা বলতে কি বুঝিয়েছে এবং পয়েন্টগুলা কেমন হতে পারে, মিনিমাম 5টা থেকে 7টা মুখস্থ রাখার ট্রাই করবা সবাই। আচ্ছা, নেক্সট হচ্ছে 8 নাম্বার কোয়েশ্চেনটা। দেখো হিসাব বিজ্ঞান কি একটি পেশা কিনা, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে হিসাব বিজ্ঞানকে কি পেশা বলা যাবে কি যাবে না। আচ্ছা, দেখো এখানে বলেছে যে প্রথম কথাটাই কিন্তু হ্যাঁ, অনেকে কি করে প্রথম কথাটার মধ্যে কিন্তু এই হ্যাঁ কথাটা দেয় না, কি দেয় আজে বাজে আগে কথা লিখে, পেশা কি, হিসাব বিজ্ঞান কি, তারপরে লাস্টে যে কি করে লিখে দেয় যে হ্যাঁ এটি একটা পেশা বা এটি একটা পেশা পেশা হবে না, এগুলো লেখে। কিন্তু না, প্রশ্নটা কি বলেছে, অ্যান্সারটা আগে এক লাইনে দিবা সব সময়, সব প্রশ্নের ক্ষেত্রে আগে এক লাইনে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিবা। যেমন এখানে বলেছে হিসাব বিজ্ঞান কি একটি পেশা, ডিরেক্ট উত্তর যে হ্যাঁ হিসাব বিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে পরিচিত। ব্যাস, এটা লেখার পরে তোমরা লিখবা যে কেন পেশা। অনেকে কিন্তু আগে কেন টেন লিখে না, আগে এগুলা লিখবা না, আগে হ্যাঁ কথাটা লিখে তারপরে কেন, তারপরে কারণটা লিখতে হবে। আচ্ছা, সেকেন্ড। আচ্ছা দেখো, বলেছে যে হিসাব বিজ্ঞান পেশার অন্তর্ভুক্ত ব্যক্তিরা আর্থিক তথ্য নিয়ে কাজ করে, কি নিয়ে কাজ করে, হিসাব বিজ্ঞান পেশার, ভালো করে বুঝো এই প্রশ্নটা,
বলেছে হিসাব বিজ্ঞান পেশার যে অন্তর্ভুক্ত ব্যক্তিরা থাকে তারা কি নিয়ে কাজ করে, আর্থিক তথ্য নিয়ে কাজ করে এবং প্রতিষ্ঠানের কি করে, আর্থিক স্বাস্থ্য, ব্যক্তিগত অর্থনৈতিক কাজে সাহায্য করে। তাহলে হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত যারা ব্যক্তিরা মানে হচ্ছে হিসাববিদ, ঠিক আছে, ব্যবস্থাপক, ওরা কি করে, ওরা হচ্ছে হিসাবের তথ্য নিয়ে কাজ করে এবং আর্থিক অবস্থা, ঠিক আছে, এখানে অবস্থা দিবা, আর্থিক অবস্থা বা ব্যক্তিগত অর্থনৈতিক কাজে সাহায্য করতে সক্ষম হয়। তারপরে বলেছে কি যে হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞ। কি কাজে অভিজ্ঞ থাকে তারা? হিসাব সংক্রান্ত কাজে অভিজ্ঞ থাকে। এটা কিন্তু একটা হিসাব বিজ্ঞানের অপরিহার্য বিষয়। পরে বলেছে যে বিভিন্ন পেশার বর্গ বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করে। তাহলে দেখো প্রত্যেকটা পেশা, আমরা কিন্তু হিসাব বিজ্ঞান একটা পেশা, কিন্তু পেশা কিন্তু আরো আছে। যেমন কারা, শিক্ষকের একটা পেশা, অডিটর যারা তারা একটা পেশা, উকিল যারা ওদের একটা পেশা, প্রত্যেকটা পেশা, ডাক্তার যারা ওদের একটা পেশা। তাহলে প্রত্যেকটা পেশার জন্য কি আলাদা আলাদা জ্ঞান লাভ করে অর্থ উপার্জন করতে হবে। দেখেছো কিভাবে হিসাব বিজ্ঞানকে আমরা পেশা বলতে পারি। তারপরে বলেছে কি যে হিসাব বিজ্ঞানের বিষয় তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জনকে হিসাব বিজ্ঞান পেশা বলে। তাহলে হিসাব বিজ্ঞানের বিষয়ে যে তত্ত্বগত জ্ঞান আছে বা যে ব্যবহারিক জ্ঞান আছে এগুলাকে কি বলে, হিসাব বিজ্ঞানের পেশা বলে। এখন বলা আছে যে হিসাব সংক্রান্ত বিশেষ জ্ঞান। তাহলে এই যে হিসাব করা এটাও কিন্তু একটা জ্ঞান। এখন ডক্টর যে সেবা দিচ্ছে ওটা তার জ্ঞান, শিক্ষক যে শিক্ষা দিচ্ছে ওটা হচ্ছে তার জ্ঞান, আবার হিসাববিদরা যা সেবা দিচ্ছে সেটা কি, হিসাব সংক্রান্ত জ্ঞান। তাহলে যে কোনো জ্ঞান অর্জন করে বা যে কোনো জ্ঞান বিনিময় করে যদি অর্থ উপার্জন করা হয় তাহলে সেটাকে কি বলে, পেশা বলে। তাহলে দেখো বলেছে হিসাব সংক্রান্ত বিশেষ জ্ঞানের অধিকারীকে হিসাব বিজ্ঞানী পেশা বলে। তাহলে হিসাব বিজ্ঞানও কিন্তু একটা জ্ঞান। এটা এখানে সুন্দর করে বর্ণনা করা আছে, লাইন টু লাইন বুঝে বুঝে এভাবে করে বর্ণনা করবা, তাহলে কিন্তু ফুল মার্কস পাবা। তারপরে দেখো বলেছে যে হিসাব বিজ্ঞান একটি পেশার কারণ। আমরা প্রথমে বলেছি যে হিসাব বিজ্ঞান পেশা কি না, তারপরে কি বললাম যে কেন হিসাব বিজ্ঞান একটা পেশা। সবার পেশার জ্ঞান আলাদা, তাই হিসাব বিজ্ঞানের আলাদা একটা জ্ঞান আছে, সেই জন্য কি হিসাব বিজ্ঞানও একটা পেশা। এখন হচ্ছে বিস্তারিত কারণ কি। দেখো এখানে বলেছে পয়েন্ট গুলা দিবা, এই প্রশ্নটা আসলে পয়েন্ট গুলা দিবা। অনেকে করে কি পয়েন্ট গুলা দেয় না, বিস্তারিত বর্ণনা লেখে, যার কারণে ফুল মার্কস পায় না। অবশ্যই বিস্তারিত পয়েন্ট করে করে দেন হচ্ছে বর্ণনা করতে হবে। যেমন বলেছে কি প্রথমে হিসাব রক্ষণ পেশাদার। আমরা বলেছি যে হিসাব বিজ্ঞানের কাজকে কি আমরা একটা পেশা বলি। তাহলে বলা আছে যে হিসাব রক্ষণ পেশাদার সাধারণভাবে কি করে, লেনদেন, মূলধন, তারপরে আর্থিক লেনদেন ইত্যাদি অর্থনৈতিক অবস্থা হ্রাস, বলতে পারো যে হ্রাস বৃদ্ধি করে থাকে। তাহলে কি এটা একটা পেশা? কারণ কি হিসাব বিজ্ঞান হচ্ছে লেনদেন, মূলধন এগুলা নিয়ে কাজ করে। তাহলে এটা তার জ্ঞান, এটা তার একটা পেশা। তারপরে বলেছে কি অডিটর। অডিটর কারা? যারা হচ্ছে হিসাব বিজ্ঞানের পরবর্তীতে ধাপ, যে কোনো ভুল হয়েছে কিনা, যে হিসাববিদরা একটা হিসাব করেছে, হিসাবে কোনো ভুল আছে কিনা, সেই ভুলটা কেন, এগুলা যাচাই করে কারা, অডিটর বা নিরীক্ষক। অডিটরের বাংলা হচ্ছে নিরীক্ষক। তারা হচ্ছে যে সিএ ফার্ম বলে, অডিট ফার্ম বলে, এগুলাতে তারা পেশা হিসেবে কাজ করে, মানে কি বলে, স্বাধীন পেশা হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে অডিটরকেও কিন্তু আমরা একটা পেশা বলি। তাহলে দেখো বলেছে যে একজন অডিটর অভিজ্ঞতা থাকতে হবে। কিসের অভিজ্ঞতা থাকতে হবে, সম্পদ কোনটা, লেনদেন কোনটা, অবশ্যই এই বিষয়ে কি করতে হবে, তাকে নিরীক্ষণ করতে হবে বা যাচাই করতে হবে। তাহলে এটা একটা পেশা। তারপরে বলেছে কি হিসাব নিয়ে শিক্ষক, ঠিক আছে, যে হিসাব বিজ্ঞানের শিক্ষা প্রদান করার জন্য একজন শিক্ষক হওয়া, এটিও একটা কিন্তু পদক্ষেপ, এটাও একটা পেশা। তারপরে বলা আছে কি অর্থনৈতিক পরামর্শকারী। এখন যারা হিসাববিদ তারা কি করবে, আর্থিকভাবে পরামর্শ দিবে। এখন তুমি কোনো অ্যাকাউন্টসের কাছে যাবা, ঠিক আছে, যারা হচ্ছে অ্যাকাউন্টসের জব করে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট, ওরা তোমাকে কি করবে, হিসাব সম্পর্কে পরামর্শ দিবে। যখন ব্যাংকে যাচ্ছ, ব্যাংকে কিন্তু অনেক হিসাববিদরা কাজ করছে, ওরা তোমাকে কি সম্পর্কে দিবে, বিভিন্ন অর্থনৈতিক পরামর্শ দিবে। তাহলে এটা কিন্তু তার পেশা। তারপরে আরেকটা পয়েন্ট কি আর্থিক ব্যবস্থাপক, তাহলে ওরা কিন্তু একটা আর্থিক ব্যবস্থাপক। যারা হিসাববিদ তারা একজন আর্থিক ব্যবস্থাপক, যেহেতু অর্থনৈতিক লেনদেন করে থাকে। তাহলে কি বলা যায়, দেখো যে হিসাব তত্ত্ববিদ বিজ্ঞানী হিসেবে একজন ব্যক্তি হিসেবে কাজ করতে পারে এটা নিশ্চিত। তাহলে দেখো হিসাব বিজ্ঞান কেন একটি পেশা, ঠিক আছে।
কারণ কি, হিসাব বিজ্ঞান করে হিসাব বিজ্ঞানের একটা আলাদা জ্ঞান আছে। এই জ্ঞানটাকে বিনিয়োগ করে এটার মাধ্যমে কি করছে যে অর্থ অর্থ ইনকাম করছে বা ইনকাম উপার্জন করছে, ঠিক আছে, জীবিকা নির্বাহের জন্য। তাহলে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান একটি পেশা। লাস্টে লিখবা যে উপরিউক্ত কারণগুলো থাকার কারণে হিসাব বিজ্ঞানকে একটি পেশা হিসেবে আখ্যায়িত করা হয়। ব্যাস। এই প্রশ্নটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে দেখো তো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, যদি বুঝতে না পারো আমি আরেকবার বলবো। কারো সমস্যা আছে? বুঝতে পেরেছো? জি জি মিস, মিস। বুঝেছি। ঠিক আছে, এটা জি খুব ম্যাম। ভালোভাবে পড়বা। এই জন্য আমি লাইন টু লাইন সবাইকে খুব ভালো করে বুঝিয়েছি, কারণ প্রত্যেকটা লাইন জানা প্রয়োজন। কারণ এই প্রশ্নটাতে কিন্তু মানে সবাই অনেক উল্টাপাল্টা অ্যান্সার করে। কয়টা প্রশ্ন? দশটা। আচ্ছা, আমি তুমি 13টা কোশ্চেন দিয়েছি। আচ্ছা, পরেরটা দেখো, হিসাব বিজ্ঞান, কলা ও বিজ্ঞান। এটা আমি তোমাদের আজকে বুঝাবো না, এটা সবাইকে বাসায় টাস্ক দিলাম। বাসায় এটা পড়বা সবাই। পড়ে নিজে নিজে বোঝার চেষ্টা করবা। যদি কারো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবা, আমি বুঝিয়ে দিব। যদি কোনোটা বুঝতে না পারো যে কেন, কোথায় সমস্যা আছে। এটা তোমাদের বাসায় কাজ দিলাম, এটা অবশ্যই খুব ভালোভাবে পড়বা। আর নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দিব। আচ্ছা, পরের প্রশ্নটা আসলাম, 10 নাম্বার দেখো। হিসাব তথ্য, ঠিক আছে, অ্যাকাউন্টিং ইনফরমেশন। আচ্ছা দেখো, এখানে বলেছে প্রথমে এখানে দিতে হবে যে হিসাব বিজ্ঞানের কাজ কি। তা আমরা জানি হিসাব বিজ্ঞানের কাজ কি করা, আর্থিক ঘটনা চিহ্নিত করা, তারপর কি লেনদেন লিপিবদ্ধ করা। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের কাজ তো আমরা জানি, এটা নতুন করে আর বললাম না, কারণ এটা অনেকবার বলা হয়েছে। ঠিক আছে, এটা নতুন করে বলার আর কিছুই নেই। তাহলে এখানে আমাদের হিসাব হিসাব তথ্য বা অ্যাকাউন্টিং ইনফরমেশনটা আমরা কিভাবে পাবো? দেখো, একটা হচ্ছে কি আর্থিক বিবরণী। 1 নাম্বার পয়েন্ট আগে তোমরা বোল্ড করবা, বোল্ড করে 1 নাম্বার রোমানের 1 নাম্বার দিয়ে লিখবা আর আয় বিবরণী, ঠিক আছে, যেটা আমরা বলি ইনকাম স্টেটমেন্ট। তাহলে এই আয় বিবরণীতে আমরা কি করি? আয় ব্যয় এগুলার এগুলার সম্পর্কে যত লেনদেন আছে তা লিপিবদ্ধ করি। 2 নাম্বার আমরা কি বলতে পারি? নগদ প্রবাহ বিবরণী। এখানে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে হচ্ছে নগদে কত টাকা আসছে, নগদে কত টাকা যাচ্ছে, ঠিক আছে। এগুলা হচ্ছে আমরা কোথায় লেনদেন করি? নগদ প্রবাহ বিবরণী নামে আমাদের আরেকটা ম্যাথ করতে হয় সেখানে। আর 3 নাম্বার আমরা আরেকটা ম্যাথ করি, সেটা কোনটা? উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে, ব্যালেন্স শিট। এটাকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও বলতে পারি ইংলিশে, ঠিক আছে। যে আর্থিক অবস্থার বিবরণী বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অনেকে বলে কি উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট, একই কথা। তাহলে আমরা কয়টা ধাপ অ্যাকাউন্টিং ইনফরমেশনের? 3টা। একটা আয় বিবরণী, একটা উদ্বৃত্তপত্র, একটা কি নগদ প্রবাহ বিবরণী। এই 3টা অবশ্যই দিতে হবে, এবং 3টার মধ্যে কি কি লেনদেন আসে? এটাতে আসে হচ্ছে আয় ব্যয়, আর এটাতে আসে কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এগুলা। আর নগদ প্রবাহতে কি আসে? কথাটার মধ্যেই নগদ আছে। নগদে কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, এই রিলেটেড সব তথ্য এখানে আসে। তাহলে এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? অ্যাকাউন্টিং এর একটা ইনফরমেশন পাই বা একটা তথ্য পাই, যে কত টাকা আয়, কত টাকা ব্যয়, কত টাকা সম্পদ, কত টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব, কত টাকা নগদ, ঠিক আছে, ক্যাশ ফ্লো, এগুলো সবকিছুই আমরা জানতে পারি। এখানে বিস্তারিত বলা আছে। পরের প্রশ্নটায় যাচ্ছি দেখো। এখানে বলেছে হিসাব তথ্য বা আর্থিক তথ্যের কিছু বৈশিষ্ট্য। এতক্ষণ কিন্তু আমরা পড়েছি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য, ঠিক আছে, এখন পড়বো কি হিসাব তথ্যের বৈশিষ্ট্য। হিসাব তথ্যগুলো আমরা যে একটা একটা হিসাব দিব, হিসাবটা কোনটা? যে একটা ক্রয় হিসাব, একটা উত্তোলন হিসাব, একটা অবচয় হিসাব, এই যে আমরা এক একটা হিসাব দিব, ঠিক আছে, এই হিসাবগুলোকে, এই হিসাবের তথ্যটাই হচ্ছে কি, এগুলা কি হচ্ছে হিসাবের তথ্য বলে। যেমন হচ্ছে ক্রয়, ক্রয়ের একটা তথ্য আছে যে ক্রয়ের সাথে 2টা হিসাব জড়িত, উত্তোলনের সাথে 2টা হিসাব জড়িত, ঠিক আছে, অবচয়ের সাথে 2টা হিসাব জড়িত, একটা কি অবচয়, একটা পুঞ্জীভূত অবচয়। তাহলে এগুলা কি হিসাবের এক একটা তথ্য। এই তথ্যগুলো আমাদের কেমন হবে? এটাই হচ্ছে এই প্রশ্নটার ব্যাখ্যা।
তথ্যটা কেমন হবে, এর বৈশিষ্ট্যগুলা কেমন হবে। তাহলে দেখো, প্রথমে বলেছে কি সংখ্যামূলক। হিসাবটা কিন্তু আমাদের অবশ্যই সংখ্যামূলক হতে হবে। এখন আমরা যদি বলি কর্মচারী নিয়োগ দেয়া গেল বা প্রতিষ্ঠানের মালিক মারা গেল, তাহলে এগুলা কিন্তু কোনো লেনদেনের লিস্টেই পড়ে না, কারণ কিন্তু এগুলা কিন্তু সংখ্যামূলক না। তা সংখ্যামূলক কোনটা? যে এত টাকা বিক্রয় করা হলো, এত টাকা উত্তোলন করা হলো। তাহলে এই যে সংখ্যামূলক বা গণনামূলক, এগুলাই কিন্তু হিসাব তথ্যের একটা মূল বৈশিষ্ট্য। তারপরে বলেছে কি সংগঠিত। দেখো, হিসাব তথ্য সংগঠিত এবং আচ্ছা, সংগঠিত হতে পারে। এখানে বলেছে সংগঠিত হলে কি আর্থিক কাজের সুবিধা হয়। তাহলে হিসাব তথ্যটা সংগঠিত করা বা হিসাবের তথ্যটাকে কালেক্ট করা, এটাই সংগ্রহ করা, এটা একই কথা। তারপরে বলেছে উপযুক্ত তথ্য, তোমার হিসাবের তথ্যটা কোনটা, ঠিক আছে, সঠিক তথ্যটা কোনটা, বা কোন হিসাব থেকে তোমার কোন কোন লেনদেনটা আসছে। ঠিক আছে, সে যেমন কি হিসাব বিজ্ঞানে কিন্তু অনেক ভুল আছে, সেটাও সেকেন্ড চ্যাপ্টারে পাবা। অনেক সময় আয় হিসাবকে ব্যয় দেখিয়ে দিচ্ছে, আবার ব্যয় হিসাবকে আয় দেখিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু হিসাবের ভুল। তার জন্য কি করতে হবে, হিসাবের উপযুক্ত একটা তথ্য বা সঠিকতাটাকে আমাদেরকে নিরূপণ করে খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে উপযুক্ত তথ্য। তারপরে অবশ্যই কিন্তু গোপনীয়তা। তারপরে আরেকটা বলেছে যে সুরক্ষিত বা হচ্ছে হিসাবটা কি করতে হবে আমাদের কাছে, সংরক্ষণ করতে হবে, গোপনীয়তা বজায় রাখতে হবে, রক্ষা করতে হবে। কিভাবে? যখন একটা ব্যাংকে যাই, ব্যাংকে কিন্তু প্রত্যেকজনের লেনদেনে অনেক অনেক টাকার হিসাব হয়। কেউ কিন্তু কারো টাকার হিসাব জানে না, কেন? কারণ ব্যাংক কিন্তু সেটা গোপন রাখে, সুরক্ষায় রাখে। এটাই এখানে বলা আছে। অবশ্যই বিশ্বস্ততা থাকতে হবে। ঠিক আছে। তারপরে বলেছে যে প্রাসঙ্গিকতা, ঠিক আছে, মানে প্রাসঙ্গিক লেনদেন, যেই লেনদেন গুলা হচ্ছে আমাদের লেনদেনের সাথে, মানে হচ্ছে যে অবাঞ্ছনীয় কোনো লেনদেন না। যেমন দেখো, তথ্য যে উদ্দেশ্যে ব্যবহার করা হবে তার সঙ্গতিপূর্ণ হতে হবে। এক কথায় হচ্ছে যে সঙ্গতিপূর্ণ লেনদেন হতে হবে, বাঞ্ছনীয় লেনদেন হতে হবে। মানে কোনো আজে বাজে লেনদেন এখানে ইনক্লুড করা যাবে না। ঠিক আছে, এটাই এখানে বলা আছে যে অতীত বর্তমান ভবিষ্যৎ কাজকর্মের সঙ্গে সঙ্গতি রাখতে হবে। অনেক সময় কি করে, অনেকে অতীতের কাজের সাথে বর্তমান কাজের কোনো মিল থাকে না, বর্তমানের সাথে ভবিষ্যতের মিল থাকে না। তাই প্রত্যেকটা কাজের সাথে মিল রেখে রেখে কাজ করতে হবে। তারপর তো এটা আর গোপনীয়তা একই কথা, যে বিশ্বাসযোগ্যতা গোপনীয়তা এই দুটা পয়েন্ট সেম কথাই। এখান থেকেও পাঁচ পাঁচ সাতটা পয়েন্ট দিয়ে দিবা। অনেকগুলা পয়েন্ট দিয়েছিলাম। আচ্ছা, আরেকটা এখান থেকে দিতে পারো হচ্ছে যে ট্যাক্স আর্থিক নিরীক্ষক, ট্যাক্সটা দিতে পারো যে ট্যাক্স বা আর্থিক নিরীক্ষকরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলি কি করে, হিসাব রক্ষণ করে। তাহলে দেখো, ট্যাক্সও কিন্তু একটা সংখ্যার সংখ্যার পরিমাণ। ঠিক আছে, ট্যাক্স বা কর, কর যে আমরা প্রদান করি, সরকারকে যে কর দেই, ঠিক আছে, এটাও কিন্তু একটা সংখ্যাগত। তাহলে এটাও কিন্তু একটা হিসাব তথ্য। যে হিসাব তথ্যের মধ্যে কি করতে হবে, ট্যাক্সটাকেও অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে, সবকিছুকে অন্তর্ভুক্ত করতে, প্রত্যেকটা লেনদেনকে অন্তর্ভুক্ত করতে হবে। এখানে প্রত্যেকটা পয়েন্টে তোমরা পড়বা। যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবা, নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করে দেব। আর হচ্ছে 8 মিনিট আছে, তো দুইটা হয়ে যাবে। ওকে। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে হিসাব তথ্য ব্যবহারকারী, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মনে রাখবা যে হিসাব তথ্য বা হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা, হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী আমি, তুমি, নাকি অন্য মানুষ। ঠিক আছে, সবাই কিন্তু হিসাব তথ্যের ব্যবহারকারী না। ঠিক আছে, একটা প্রতিষ্ঠানে বা একটা সংগঠনে অন্তর্ভুক্ত কিছু নির্দিষ্ট কর্মীগণই হচ্ছে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী। দেখো, এখানে বলেছে যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুইটা, এখানে বহিও বলতে পারো, যে অভ্যন্তরীণ ব্যবহারকারী একটা, আর একটা হচ্ছে বহি ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে কি কি আছে? অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে হচ্ছে মালিক, প্রথমটা হচ্ছে মালিক, তারপর কি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, তাহলে প্রতিষ্ঠানের মালিক থাকবে একজন, প্রতিষ্ঠানের মালিক থাকবে, তারপরে হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থাকবে, তারপরে বলেছে কর্মচারী, এবং হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক। এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ, বা একটা প্রতিষ্ঠানে আমাদের কি 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 হিসাববিদ থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে বহি ব্যবহারকারী বা বাহ্যিক ব্যবহারকারী কারা, সেটা কারা? দেখো বলেছে ভবিষ্যৎ বিনিয়োগকারী, মানে হচ্ছে ভবিষ্যতে কারা কারা বিনিয়োগ করতে আগ্রহী তারা।
তারপর হচ্ছে ঋণদানকারী। ঋণদান বলতে যারা হচ্ছে যেমন পাওনাদার, তারপর ব্যাংক, তারা কি করবে, আমাদেরকে ঋণ প্রদান করবে। ঠিক আছে, যে পাওনাদারের কথা আছে। তারপর বলেছে ভোক্তা, সরকার। ঠিক আছে, প্রত্যেকটা পড়বা, জনগণ, শ্রমিক সংঘ। এ প্রত্যেকটা হচ্ছে কি বাহির। বাহির অভ্যন্তরীণ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরের কর্মচারীরা, আর বাহ্যিক কোনটা, প্রতিষ্ঠানের বাহিরে যারা, তারা। এই হচ্ছে আমার অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টারের। আজকে চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দিব। আচ্ছা, লাস্ট চ্যাপ্টার, লাস্ট টপিকটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নৈতিকতা বলতে কি বোঝায়। দেখো, এখানে বলেছে যে একজন হিসাবরক্ষক আর্থিক তথ্যাদির প্রতিবেদনকালে যে পূর্ব নির্ধারিত কতগুলো নীতিমালা অনুসারে কাজ করে, তাকে কি বলে, হিসাব বিজ্ঞানের নৈতিকতা বলে। আচ্ছা দেখো, হিসাব বিজ্ঞানের নৈতিকতা বলতে বোঝানো আছে যে হিসাব বিজ্ঞানের কি কি নৈতিকতা বলতে, আচ্ছা দেখো, যে হিসাব বিজ্ঞানের আর্থিক তথ্যাদি প্রতিবেদন তৈরি কালে মানে হচ্ছে যে আমাদের হিসাব বিজ্ঞান করার সময় কিন্তু কিছু নিয়ম নীতি থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে পজিটিভ সাইড থাকে, ইতিবাচক দিকগুলা থাকে, সেগুলাই হচ্ছে নৈতিকতা বলতে পারি আমরা। তাহলে প্রথমটা কি, যে ন্যায়পরায়ণতা। ঠিক আছে, সততা থাকতে হবে প্রত্যেকটা হিসাববিদদের কিন্তু। সৎ সৎ বা মানে হচ্ছে সত্যবাদী হতে হবে, সততা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, এটাই বলেছে ন্যায়পরায়ণতা। তারপরে কি, উদ্দেশ্য। উদ্দেশ্য অর্জনে কি করতে হবে, কাজ করতে হবে। তারপরে আছে স্বাধীনতা থাকতে হবে, গোপনীয়তা রক্ষা করতে হবে, এগুলা কিন্তু আগেও পড়েছো। ঠিক আছে। তারপর কারিগরি মান কোনটা, যে কারিগরি টেকনিক্যাল বিষয়ে দক্ষতা থাকতে হবে। প্রত্যেকটা হিসাব বিজ্ঞানীদের কি কি থাকতে হবে, বিভিন্ন কারিগরি টেকনিক্যাল বিষয়ে কি দক্ষতা হতে হবে, দক্ষ হতে হবে। তারপরে বলেছে পেশাগত দক্ষতা, আমরা কিন্তু পড়েছি হিসাব বিজ্ঞান কিন্তু একটা পেশা। তাহলে কিন্তু অবশ্যই প্রফেশনাল কি একটা ইফিসিয়েন্সি থাকতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। লাস্টে কি, নৈতিক আচরণ। এই হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের নৈতিকতা বা পজিটিভ সাইড গুলা কি। ঠিক আছে, ইতিবাচক দিকগুলা কি, এটা কি আমরা এগুলো বলতে পারি। আর এখান থেকে হচ্ছে এ প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া আছে। প্রত্যেকটার ব্যাখ্যা দিলে এগুলো হচ্ছে তোমরা বাসায় পড়ে ফেলবা, ঠিক আছে। যে সততা কি, দায়িত্ব কি, ন্যায়পরায়ণতা কি, এগুলো এখানে বর্ণনা করা আছে। যদি না বুঝো আমাকে নেক্সট ক্লাসে বললে আমি বুঝিয়ে দিব, সবাই বাসায় এই পয়েন্টগুলা পড়ে ফেলবা। আচ্ছা, লাস্টে হচ্ছে আমি বই থেকে অ্যাড করেছিলাম যে হিসাব রক্ষণ এবং হচ্ছে হিসাব বিজ্ঞান। মিস, এই পিডিএফটা আপনি কোথায় দিছেন? একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। এই পিডিএফটা আপনি কোথায় আপলোড দিছেন? অ্যাকাউন্টিং এর বাংলা গ্রুপে আপলোড করা আছে তো। মিস, ওই গ্রুপের লিংকটা তো জানি না আমি। আমি তো লিঙ্কটা পিন পোস্ট করে দিয়েছিলাম, ওটা পাওনি মনে হয়। আচ্ছা, আমি আবার শেয়ার করে দিব গ্রুপে। ওখানে রিকোয়েস্ট দিয়ে রেখো, তানভীর স্যার বা ফরাদ স্যার কেউ তোমাকে অ্যাপ্রুভ করে দিলে তুমি জয়েন হয়ে যেতে পারবা। ওকে মিস। ঠিক আছে। আচ্ছা, আর তো 3 মিনিট আছে, মনে হয় না আজকে এটা শেষ করতে পারবো। আচ্ছা দেখি তাও। দেখো, বলে দিচ্ছি এটা। হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান কিন্তু আমরা পড়েছি যে হিসাব বিজ্ঞান কি। এখন পড়বো যে হিসাব রক্ষণটা কাকে বলে। দেখো, বলেছে যে টাকা বা টাকা দ্বারা পরিমাপযোগ্য দ্রব্য সামগ্রী সেবা কর্মের লেনদেনগুলো হিসাবের বইতে সঠিকভাবে লিপিবদ্ধ করা। মানে প্রত্যেকটা জিনিস লিপিবদ্ধ, আচ্ছা তোমরা আজকে বুঝতে পারবা না, এটা ডিপলি বুঝাতে হবে। এটা নেক্সট ক্লাসের জন্য পড়া দিলাম, কারণ আর 2 মিনিট আছে, আমি শেষ করতে পারবো না, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত থেকে আরেকটা ক্লাস হবে এটার উপরে। আরেকটা ক্লাসে আমি তোমাদের এই এই টপিক হচ্ছে এখানে যতগুলা প্রশ্ন পড়িয়েছি সবগুলা পড়বা, প্রবলেম সলভিং এর জন্য একটা ক্লাস দিলাম, লাস্ট ক্লাস, ঠিক আছে। ওটাতে প্রবলেম সলভ হবে। আর একটা হচ্ছে এখানে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান, এটা আমি স্কিপ করেছিলাম, এটাও বুঝিয়ে দিব। আর লাস্টের থেকে হচ্ছে 2টা কোয়েশ্চেন বাদ দিয়েছে, 2টা বুঝিয়ে দিব। তাহলে এই চ্যাপ্টারের উপরে আরেকটা ক্লাস হবে সবার, ঠিক আছে। সবাই এই পিডিএফটা ভালোভাবে পড়বা এবং প্রবলেম বের বের করে রাখবা। প্রবলেম হলে আমাকে নেক্সট ক্লাসে বলবা, আমি এটা সলভ ক্লাস রাখলাম এটার উপরে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না হুম। মিস।
ওকে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।